একটা নতুন কর্মসূচি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা শিবিরে উপস্থিত হয়েছি। এই শিবিরে উপস্থিত আছেন আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন পূর্ব মেদিনীপুর, অনারেবল সুভাশিস মিত্র WBES। উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস একাডেমিক পূর্ব মেদিনীপুর মিস্টার শুভ্রকান্তি নন্দ WBES। উপস্থিত আছেন আমাদের বিভিন্ন সার্কেলের এবং আমার অফিসের SI অফ স্কুলস। সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয়া প্রধান শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে। আমরা এই মহকুমার এই গুগল বৈঠকটি দুটো ভাগে ভাগ করেছি, যেহেতু একটি বৈঠকে 100 জনের বেশি জয়েন করতে পারেন না, তো সেই জন্য আমরা এইভাবে করেছি। তো এখন পর্যন্ত যেটা দেখছি আমাদের 50 জনের ভেতরে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন। আমার মনে হচ্ছে এখনো একটা ভালো সংখ্যক শিক্ষক শিক্ষিকা যোগদান করেননি। তারা কেন সময় মতো যোগদান করছেন না বুঝতে পারছি না, কিন্তু আমরা আর দেরি করব না, আমরা শুরু করে দেব। হোলিস্টিক রিপোর্ট কার্ড এই বিষয় হচ্ছে আমাদের আজকের আলোচনা। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এই বৈঠকটা প্রারম্ভে আমাদের একটা গাইডলাইন রাখার জন্য আমি অনুরোধ জানাবো মাননীয় DI স্যারকে। স্যার, আপনি কাইন্ডলি যদি একটু শুরু করে দেন, বলেন আমাদের জন্য কিছু। স্যার, হোলিস্টিক রিপোর্ট কার্ডটা স্যার। আচ্ছা, সকলকে ধন্যবাদ। এটা সেকেন্ড সেশন হচ্ছে সম্ভবত, তাই তো? ফার্স্ট সেশনটার সময় তো আমি একবার ছিলাম। ঠিক আছে, যে কারণে আমাদের এটা করা, একটু আস্তে কেন, যে কারণে এটা আমাদের করা সেটা হচ্ছে যে আমরা একটা নতুন জিনিস ভাবছি। আমরা তো বরাবরই ইনোভেটিভ কিছু ভাবনা ভাবতে থাকি, এটাও হচ্ছে এরকম ধরনের একটা হোলিস্টিক রিপোর্ট কার্ড। কেন করা হচ্ছে? কারণ আপনারা হেডমাস্টার মশাই, আপনাদেরই মোটামুটি প্রথমে বলা হচ্ছে যাতে করে আপনারা ব্যাপারটাতে কনভিন্সড হয়ে আপনারা আপনাদের ওটাকে পার্কুলেট করতে পারেন টিচারদের কাছে, বাকি সবার কাছে, যাতে করে তারা বিষয়টা বোঝে। তাই আপনাদের বুঝে নেওয়াটা খুব জরুরি যে কেন আমরা এটা করতে চাইছি। দেখুন, যে আমরা পড়াশোনা যখন করাই ছেলে মেয়েদের, তো তার তো একটা স্পেসিফিক গোল আছে। তো সেই গোল হিসেবে একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন পরীক্ষাই ছিল। তখন আমাদের মনে হতো যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এইসবে যে যত ভালো পড়াশোনা করে সে যত ভালো ছিল। কিন্তু আমাদের যখন প্যাডাগজি নিয়ে যখন আলোচনা হচ্ছে, এডুকেশনাল সায়েন্স নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে মেয়ার পড়াশোনা করাটাই আমরা কিন্তু ছেলের কাছ থেকে শুধু চাইছি না। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ওই আমরা BED যেমন পড়েছিলাম অলরাউন্ড ডেভেলপমেন্ট, আমি অলরাউন্ড ডেভেলপমেন্ট ওই BED এর সময় লিখেই দিলাম। কিন্তু আলটিমেটলি অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে কি, খায় না পরে না মাথায় দেয়, সেটা নিয়ে কিন্তু খুব একটা ভাবনা চিন্তা আমরা খুব বেশি করি না। কারিকুলামে বারবার এসছে, সেটা করতে হয়। এটা করার জন্য তাকে যে সারা বছর ধরে কিভাবে মনিটরিং করা দরকার, সারা বছর ধরে কিভাবে সেটাকে নার্চার করবো, সারা বছর ধরে আমি কিভাবে সুপারভিশন করবো, সেই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু সেই জায়গাটা স্কোপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিরকম ভাবে হয়ে যাচ্ছে না, এই কারণে বেশি হয়ে যাচ্ছে যে আমরা বৌদ্ধিক বিষয় বা কগনিটিভ বিষয়ের ওপর যে বিষয়, যে তার মেন্টাল ট্রেট যেগুলো তার, সেগুলোকে যে অ্যানালিসিস করি, যেগুলো যে ভাবি, সেটার থেকে আমরা বাকি যে পোর্শন গুলো যেগুলো সবটাই কগনিটিভ নয়, সেগুলোর মধ্যে কি আছে না, আরো অনেক জিনিস আছে। এবং বেসিক্যালি এখন যেটা দরকার সেটা হচ্ছে কি, স্কিল ডেভেলপমেন্ট। এবং এই স্কিল ডেভেলপমেন্ট এটা আমি কগনিটিভ বা একটা জায়গাতে দেখলাম, এবং এই স্কিল ডেভেলপমেন্টের কাছে এবং তার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আরো জরুরি, সেটা হচ্ছে শুধু IQ নয়, ইমোশনাল কোশেন্ট। অর্থাৎ ইমোশনাল কোশেন্ট যদি প্রপার না হয়, তাহলে কিন্তু ওই ছেলেটি তার স্কিলের অ্যাপ্লিকেশনও প্রপারলি করতে পারবে না। এরকম হতেই পারে যে আমি বিষয়বস্তু খুব ভালো বুঝি, কিন্তু ব্যাপারটা সোসাইটিতে অ্যাড্রেস করার মতো মানসিকতা আমার মধ্যে তৈরি হলো না। সোসাইটিতে যদি অ্যাড্রেস করার মতো মানসিকতা তৈরি না হয়, তাহলে আমার ওই শিক্ষা দীক্ষা যেটা আমি অর্জন করেছি সেটা ফিউটাইল হয়ে যাবে, কারণ আমি প্রয়োগ করতে পারবো না, জানা সত্ত্বেও করতে পারবো না। তো এই বিষয়গুলো দেখবেন না, অনেক সময় এরকম হয়, আমরা লক্ষ্য করে দেখেছি যে খুব ভালো অঙ্কের মাস্টারমশাই, এই অঙ্কের মাস্টারমশাই তার অ্যাকসেপ্টেন্স ছাত্রের কাছে কিন্তু বিশ্ব গোল্ড মেডেলিস্ট, সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এসছে, তার কিন্তু অ্যাকসেপ্টেন্স প্রপারলি নয়। হোয়ারাস একজন খুব সেই তথাকথিত টেনে টুনে পাস করালো,
সেই ভদ্রলোকের অঙ্ক পড়ানো ছেলেদের খুব ভালোবাসে। এই জায়গাটাই বিষয়, যে শুধু বুদ্ধি দিয়ে, শুধু ইন্টেলিজেন্স দিয়েই কিন্তু আমার কার্পাস সার্ভ করে না। আমাকে যদি কাজে লাগতে হয়, ওই এডুকেশনটা যদি ভ্যালু ইন ইউজ যদি তৈরি করতে হয়, তাহলে ভ্যালু ইন ইউজ তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে না, তার অ্যাপ্লিকেশনের ফিল্ডে যাতে সেটা অ্যাপ্লাই করতে পারে, তার জন্য প্রথম থেকে তাকে নার্চার করতে হবে। এই প্রথম থেকে নার্চার করার জন্য কি আছে না, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে মানসিক বিষয়গুলো আছে, যেমন ধরুন আমরা যেমন আমরা অনেক বিষয় দেখি, যে ধরুন ওর আমি লক্ষ্য করে দেখেছি, যেমন দেখবেন যে অঙ্ক পরীক্ষার সময় বা সায়েন্সের এখন দেখবেন মাধ্যমিকে প্রচন্ড নাম্বার পাচ্ছে, কিন্তু ওই নাম্বারটা যদি তার প্রপার অ্যাসেসমেন্ট হয়, শুধু নাম্বারটাই যদি ভাবি, কগনিটিভ বিষয়টাই যদি ভাবি, তাহলে কিন্তু ওই নাম্বারটা দিয়ে কিন্তু তার পোটেনশিয়ালের প্রপার অ্যাসেসমেন্ট হয়। ওটা একটা ইমপ্রেসেন্টিক অ্যাসেসমেন্ট হয়েছে, বা এমন একটা অ্যাসেসমেন্ট হয়েছে যে অ্যাসেসমেন্টে বুদ্ধির পরিচয় দেয়। তাহলে তার বুদ্ধি কি না, বুদ্ধি হচ্ছে না যে অচেনা পরিবেশে, অজানা জায়গায় কোনো সমস্যা সমাধান করার ক্ষমতা হচ্ছে বুদ্ধি। তাহলে এই ক্ষমতাটা কি ছেলেটার মধ্যে আছে? এই ক্ষমতাটা তখনই তৈরি হয় যদি তার ভাবনা চিন্তাটা জাস্ট কোনো একটা জিনিস হয়েছে সেটা মাথায় টুকে না রেখে সেটাকে যাতে করে সে কি করে না অ্যাপ্লিকেশনের জায়গায় নিয়ে যেতে পারে। সেটা কিরকম না, দাঁড়ান যাতে করে তা অ্যাপ্লিকেশনের জায়গাটায় সে নিয়ে যেতে পারে। যেমন ভেবে দেখুন যে ওই ছেলেটির লজিক্যাল সেন্স হয়তো প্রপারলি নয়, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় সে এতবার করে অঙ্কগুলো করেছে যে তার ফলে দেখা গেল যে সে অঙ্কগুলো কমন টমন পেয়ে গেল, অঙ্ক করে দিয়েও চলে এলো, কিন্তু সে লজিক্যাল সেন্স ডেভেলপ করেনি বলে অঙ্ক নিয়ে যখনই ওই পার্টিকুলার থেকে যখন তার ওই অ্যাবস্ট্রাক্ট পোর্শনে চলে গেল, কংক্রিট থেকে যখন অ্যাবস্ট্রাক্টে চলে গেল, তখনই সে কিন্তু লজিক্যাল সেন্স ডেভেলপ করেনি বলে সে কিন্তু ওটাকে করতে পারলো। তাহলে ওইটা লজিক্যাল সেন্স স্ট্রং থাকলে তবেই তো সেই বন্ডিংটা করতে পারতো। এইটা ছিল তার ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সের জায়গাটা তৈরি হলো না। একটি ছেলে খুব ভালো রচনা মুখস্থ করেছে, তারপরেই যখন তাকে একটা অন্য জিনিস রচনা লিখতে দেওয়া হলো, সেই রচনাটা সে লিখতে পারলো না। তার মানে কি না, তার ক্রিয়েটিভ থিঙ্কিং এর জায়গায় সমস্যা আছে। যেমন ধরুন আরো একটা বিষয়, এই যে দেখুন অঙ্কে 100 পাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে সমস্যা যেটা হলো আমি বলছিলাম, এই সমস্যাটাতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম থেকে ওর ওই যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর ভাবনা, ওর অ্যানালিসিস করার ক্ষমতা ইত্যাদি বিষয়গুলো আমরা যদি প্রথম থেকে অ্যাসেস করতাম, তাহলে বুঝতে পারতাম যে ওর অ্যাপটিটিউড কোন দিকে আছে, ওর ট্রেনটা কোন দিকে আছে, যেটা তার কেরিয়ার কাউন্সিলিং খুব সুবিধা হতো। আমরা যখন 100-র মধ্যে 100 পাচ্ছে, তখন আমরা ভেবে নিচ্ছি ছেলেগুলো সব ইকুয়াল। সত্যি কি ইকুয়াল? তাহলে বেস্ট অ্যামং দ্য ইকুয়ালস বের করতে গেলে ওই বৌদ্ধিক বিষয়ের বাইরেও অন্য জিনিসগুলো, অন্য ভাবনা চিন্তাগুলো বের করতে হবে, যাতে করে শুধু নাম্বারের উপর নির্ভর না করে ওর ওই বাকি বিষয়গুলো কিন্তু তাকে আমাদের ওকে প্রপারলি অ্যাসেস করতে সুবিধা করবে। তাহলে আমাদের কাছে যখন একটা ছেলে আসছে, তখন সেই ছেলেটাকে কেরিয়ার বিল্ডিং থেকে শুরু করে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা, পরবর্তী ক্ষেত্রে জীবনযাপন করা, পরবর্তী ক্ষেত্রে ভাবনা চিন্তা করা, এসবের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আমরা যদি রাউন্ড দ্য ইয়ার একটা অ্যাসেসমেন্ট করলাম এবং ওভার দ্য ইয়ার্স যদি আমরা তার অ্যাসেসমেন্টটা রিপোর্ট কার্ডের মধ্যে রিফ্লেকশন ঘটাতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা অবজেক্টিভিটি এই কারণে আসবে যে একজন টিচার থাকুন না থাকুন, অন্যজন কিন্তু এসেও তার ওই আগের রেকর্ড থেকে বের করতে পারবেন। যেমন করে আমরা ডাক্তারের প্রেসক্রিপশন থেকে করি, যে একজন ডাক্তার দেখলেন, দ্বিতীয়জন ডাক্তার কিন্তু বুঝতে পারেন যে আগে কি করা হয়েছিল, তারপরেটা কি হবে। এই ব্যাপারটাও তো একটা সায়েন্স, এই ব্যাপারটাও তো একটা ভাবনা চিন্তা। তাহলে সেই ভাবনা চিন্তাগুলো আমরা যদি এভাবে করি, ভবিষ্যতে ভালো হবে। আমার মনে হয় মাস্টারমশাইদের যদি আমরা এটা বোঝাতে পারি, ক্লাস টিচারদের, যে আপনারা যদি এইভাবে ভাবেন, ভেবে দেখুন যে আমরা চিরাচরিত যে ভাবনার মধ্যে থাকি, সেই ভাবনা থেকে বেরিয়ে এসে যদি এরকম করি, তাহলে আমাদের এই কাজটা অনেক বেশি অবজেক্টিভ হয়, অনেক বেশি ট্র্যাকের মধ্যে হয়। কারণ একটা ছেলে পড়াশোনা ইত্যাদি ইত্যাদি, আমাদের শিক্ষা তো আর শুধু স্কুলে হয় না, শিক্ষা স্কুলের বাইরে হয়, ইনফরমাল এডুকেশনে হয়। তো ইনফরমাল ওয়েতে যখন পড়াশোনা হয়, তখন কি হয় না, সেটা সেও শিখছে জানছে, স্কুলেও শিখছে জানছে, কিন্তু স্কুলের শেখা ফর্মাল এডুকেশন এবং ইনফরমাল এডুকেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে, যে এটা একটা ক্যারিকুলামের মধ্যে দিয়ে, একটা ট্র্যাকের মধ্যে দিয়ে, একটা নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পর্যন্ত এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে, যাতে করে আলটিমেটলি গোলে গিয়ে নির্দিষ্ট সময় পৌঁছতে পারে। এই সময়ের মধ্যে দিয়ে এগোনো তার মেন্টাল যে কি বলবো, যে মেন্টাল যে এবিলিটি, তার সঙ্গে প্যারিটি রেখে এটা তৈরি করে। সুতরাং আমরা যদি সেই অনুযায়ী দেখি যে মেন্টাল এবিলিটির সঙ্গে প্যারিটি রেখে ছেলেটা ঠিক মতো এগোতে পারছে, অন্যান্য ট্রেড গুলো, লিডারশিপ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যদি করা যায়, তাহলে আমরা বেটার সিটিজেন তৈরি করতে পারবো, আমরা ভালোভাবে ভবিষ্যতের নাগরিক তৈরি করতে পারবো। শুধু বুকিস
পড়াশোনার মধ্যে দিয়ে একটা ছেলে তৈরি হয়। তো আমরা সব মাস্টারমশাই যারা আমরা আছি, আমরা সবাই জানি যে এটা আমাদের কাম্য নয়, এবং সেটা কিভাবে করব তার যদি একটা রাস্তা এটা মনে হয়, তাহলে আমার মনে হয় এটাকে প্রপারলি অ্যানালিসিস করে ঠিক মতো করে আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে ছেলেগুলোকে অনেক ভালো করে বুঝতে পারবেন। ওই এতদিন আমরা বিএডে পড়েছিলাম টিচার টট জন ল্যাটিন, তাহলে এখানে শুধু ল্যাটিন নয়, ওই জনকে টিচ করার মানে জনকে বোঝার জন্য এটা কিন্তু আমাদের পক্ষে ভীষণ ভালো একটা রাস্তা হতে পারে। সেখানে আমি ল্যাটিন জানি, কিন্তু এই ল্যাটিনটা শেখানো দিয়েই আমার কাজ শেষ হচ্ছে না, আমার এই জনকে জানাটা খুব জরুরি। ওই জনকে কিন্তু আমি জেনে ফেলবো এবং ভালোভাবে জেনে ফেলবো, যাতে করে জনের পক্ষে ল্যাটিন জানাটা অনেক সহজ হবে। এটুকুই আমার বলা। আশা করি আপনারা এই অনুযায়ী একটু করবেন, তাহলে ভালো। সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস স্যারকে ধন্যবাদ জানাই। উনি আমাদের যে আমাদেরকে যে উদ্বুদ্ধ করলেন যে আমরা যে কাজের দায়িত্বে আছি মূলত, এবং তার যে একটা বিগত হাজার হাজার বছরের ইতিহাস, সেটা অতি সংক্ষেপে স্যার একটু তুলে ধরার চেষ্টা করলেন, এবং বর্তমান যে বিশ্ব পরিস্থিতি সেখানে আমাদেরকে কোথায় যেতে হবে, সেক্ষেত্রে মুখস্থ ভাবে একটা শিশু লেখাপড়া করবে, নম্বর পাবে, শুধু এইভাবে হবে না। সুতরাং আমরা যে নতুন জায়গাতে যাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন অ্যাপ্রোচ, সেই জায়গাটাতে আমরা এখানে ঢুকে যাচ্ছি বিশদে, এবং সেই বিশদে আমাদের কাছে এটা রাখবেন আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস একাডেমি পূর্ব মেদিনীপুর মহাশয়। এই একাডেমিক সাহেবকে আমি অনুরোধ করব আমাদের হোলিস্টিক রিপোর্ট কার্ড বিশদে আলোচনা করার জন্য। সেকেন্ডারি এডুকেশন, আমাদের মাননীয় এআই সাহেব, হলদিয়া সাব ডিভিশন, আমার সহকর্মী সমস্ত এসআইএফ স্কুলস রয়েছেন, এবং হলদিয়া মহকুমার কিছু সিলেক্টেড জুনিয়র হাই এবং এইচএস স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। প্রত্যেকে আমার নমস্কার নেবেন। আমরা আলোচনা করছি যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি অনেক গভীর এবং দীর্ঘ আলোচনা এবং পড়াশোনার অবকাশ রাখে। তো সেই সুযোগ সুবিধে কোনোটাই আমাদের নেই। আমরা আপনাদের সঙ্গে রূপরেখা শেয়ার করব, পরে আপনারা বিষয়টার মধ্যে যখন যাবেন বিভিন্ন লিটারেচার বিভিন্ন যেগুলো আছে আমরা শেয়ার করে দেব। আপনাদের বিষয়টার মধ্যে যেতে হবে। তো মূল কাজটা হচ্ছে স্কুল লেভেলে এটা ইমপ্লিমেন্টের জায়গা। আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আলোচনা। আমাদের জায়গাটা আলোচনার জায়গা সীমাবদ্ধ। তো আপনারা হচ্ছেন ইমপ্লিমেন্টিং অথরিটি। অ্যাজ এ হেড অফ দ্য ইনস্টিটিউশন আপনাকে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার যে সহকর্মীরা রয়েছেন, টিচার্সরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদের ইনসিস্ট করে আপনাকে এই কাজটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ফলে আপনাদের বোধগম্যতার জায়গাটা অনেক পরিষ্কার হতে হবে। না হলে ওই জায়গাটাতে আপনারা যখন ওনাদের সাথে শেয়ার করবেন, হাতে হাতে যখন কাজ করবেন, ওয়ার্কশপ মতো করবেন, সমস্যা হতে পারে। আর বিষয়টা যেহেতু নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে, বেশ কিছু কথা আমাদের এখনো অজানা। যত সময় যাবে এই নিয়ে আলাপ আলোচনা হবে, সমস্যাগুলো উঠে আসবে, সমস্যাগুলো স্টেটে শেয়ার হবে, এসসিআরটি ভাববেন, তারা জানাবেন, সেই মতো করে আমরা ধীরে ধীরে এগোতে থাকব। এখন যে বিষয়টা নিয়ে আমার বলা, যেটা দিয়ে আমি শুরু করব, যে আমাদের এই আলোচনাটা পুরোটাই কিন্তু এলিমেন্টারি লেভেলের জন্য, আর আপনাদের ক্ষেত্রে স্পেসিফিকলি ক্লাস 5 থেকে 8 এর জন্য। আমরা জানেন যে আমাদের যে রেকমেন্ডেশন আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023, তাতে ধীরে ধীরে ক্লাস 5টা কিন্তু প্রাথমিক শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু সেটা সময় সাপেক্ষ হবে, সময় লাগবে। আপাতত আপনাদের সঙ্গেই 5টা যুক্ত থাকছে। ফলে 5 থেকে 8 পর্যন্ত যে ইভ্যালুয়েশন হয় আমাদের, সে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, ধারাবাহিক নিরবচ্ছিন্ন মূল্যায়ন আপনারা করেন। সেই মূল্যায়নটা আপনারা কিন্তু নথিভুক্ত করেন। রিপোর্ট কার্ড আছে, সেই রিপোর্ট কার্ডের মধ্যে আপনারা নথিবদ্ধ করেন। এখন যে মূল্যায়নের কনসেপ্ট, মূল্যায়নের ধারণার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরীক্ষা ব্যবস্থা থেকে আমরা অনেকদিনই বেরিয়ে এসেছি।
আমরা যেটা চাইছি যে বাচ্চার মধ্যে যে জ্ঞানমূলক ক্ষমতাটা তৈরি হচ্ছে, সত্তাটা তৈরি হচ্ছে, সে সেইটাকে ব্যবহার করতে পারছে কিনা, সেইটাকে ব্যবহার করে তার আচরণের কোনো পরিবর্তন আমি পাচ্ছি কিনা, তার ধারণা তৈরি হচ্ছে কিনা, যে যেটা শিখছে সে সেটা প্রয়োগ করতে পারছে কিনা, সেই ধারণাগুলোকে ও কমিউনিকেট করতে পারছে কিনা, সেইটা তার এই যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা নিয়ে আমাদের সোসাইটি কোনোভাবে ডেভেলপড হচ্ছে কিনা, এই জায়গাগুলো সর্বস্বীকৃত আজ বিশ্বে। ওদের পরীক্ষা ধারণা থেকে আমরা অনেকদিন বেরিয়ে এসেছি এবং এখনো এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটাতে পুরোটাই মূল্যায়ন নির্ভর। অতএব ধারাবাহিক নিরবচ্ছিন্ন মূল্যায়নের ধারণার কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন আরো হয়েছে কি, ব্রডার সেন্সে এসে গেছে। আমরা অনেক অনেক বেশি অ্যাসপেক্টস গুলো দেখতে চাইছি, অনেক অনেক বেশি ম্যাগনিটিউড দিয়ে আমরা দেখতে চাইছি যে তাদের ওই ডেভেলপমেন্টটা বিভিন্ন ক্ষেত্রে কোন জায়গায় গেছে। সেই কারণে কেবলমাত্র রিপোর্ট কার্ডের পরিবর্তনটা ঘটানো হলো। এইটা প্রথম বুঝতে হবে, পুরো প্রক্রিয়াটার মধ্যে এমন কিছু পরিবর্তন এসে গেল মূল্যায়নে, যেখানে যে রিপোর্ট কার্ড দিয়ে আমরা তথ্যগুলো নথিভুক্ত করছিলাম, যে তথ্যের সাহায্যে পরবর্তী শ্রেণীতে শিক্ষকরা সেই ছাত্রছাত্রী শিক্ষণ সম্পর্কে সিদ্ধান্ত নিতেন, সেই ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেল। সেটার নাম হয়ে গেল হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রয়োজনটা কি হলো, কেন হলো, এইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু প্রাসঙ্গিক বিষয় শেয়ার করব। এইগুলো আপনাদের একটু আলোচনা করতে হবে, জানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে লিটারেচার ডাউনলোড করে আমি যেটাই বলেছি যে আমাদের বিষয়টা আলোচনা আমরা যেটা করছি আপনাদের সঙ্গে আলোচনা রাখছি, আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার জন্য আমি কিছু লিটারেচারের মধ্যে দিয়ে গেছি, সেগুলো আপনাদের সঙ্গে আমি রেফারেন্স দিয়ে দেবো। আপনারাও একটু দেখে নিতে পারলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর আপনাদের তো আরো জায়গাটা এমন যে ইমপ্লিমেন্টেশনের জায়গা, ফলে খুব ধারণা পরিষ্কার হতে হবে। সেই কারণে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা কেন এলো, ওটা দিয়ে আমরা কি ধরতে চাইছি, এই নিয়ে দু চার কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। এইচপিআরসিতে দেখবেন আমরা কি চাইছি, একটা বাচ্চাকে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ থেকে দেখতে চাইছি। মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একটা বাচ্চাকে আমি দেখতে চাইছি তার ডেভেলপমেন্টটা কোন দিকে যাচ্ছে। এইটা হচ্ছে মূল লক্ষ্য। তো সর্বদিকে তার ডেভেলপমেন্টটা কোন দিকে যাচ্ছে, একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল ডেভেলপমেন্ট, সমস্ত রকম ডেভেলপমেন্ট, এই লক্ষ্যটা হচ্ছে কিন্তু আমাদের, এই লক্ষ্য থেকেই কিন্তু আমাদের এই ধারণা, এটা এসছে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কনসেপ্টটা এসছে। এবারে আমরা জানি যে মাঝখানে আমরা একটা অতিমারি পেরিয়ে এসছি, প্যান্ডেমিক সিচুয়েশন পেরিয়ে এসছি আমরা সকলে। এই প্যান্ডেমিক সিচুয়েশনের পর যে ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ভার্চুয়াল ওয়ার্ল্ড গোটা বিশ্ব ব্যবস্থার অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটে দিয়েছে। সেই পরিবর্তনের সঙ্গে কিন্তু আপনাকে সংযোগ রক্ষা করতে হবে বেঁচে থাকতে গেলে। বা আজকে সোসাইটিতে যদি আপনি নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চলেন, তাহলে যে ব্যবস্থা এসছে সেই ব্যবস্থার মধ্যে আপনাকে একাত্ম হয়ে যেতে হবে। যে ভার্চুয়াল ওয়ার্ল্ড এসছে, এই দেখুন আমরাও এই যে এসে ভার্চুয়াল ওয়ার্ল্ড এই মিটিং করছি, গুগল মিটে মিটিং করছি, আমাদের সঙ্গে স্টেট মিটিং করেছেন জুম অ্যাপসে। তাহলে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডকে আপনি চান বা না চান আজকে আপনাকে স্বীকার করতে হচ্ছে। এর পজিটিভ দিক হচ্ছে কি, কস্ট এফেক্টিভ। এটা একটা যে কোনো বাজেটের একটা বড় অংশ হচ্ছে কস্ট। তা কস্ট এফেক্টিভনেস আছে, খরচের জায়গাটা নেই। প্লাস সময়, আপনাদের এত দূর ছুটে আসতে হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না, টাইম একটা ফ্যাক্টর, ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর। তাহলে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে জন্য আমরা যে ছাত্রগুলো তৈরি করছি, সেই ছাত্রগুলো কিন্তু আজকে দুদিন পরে ভার্চুয়াল ওয়ার্ল্ডে গিয়ে এক্সপোজড হবে। তাহলে তাকে এমন ভাবে একটা টেকনোলজিক্যাল জায়গায় পৌঁছতে হবে, স্কিলটা এমন জায়গায় পৌঁছতে হবে যে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, ও নিজের অস্তিত্বের সঙ্গে সঙ্গে তার মধ্যে যে স্কিলগুলো ডেভেলপমেন্ট হবে, সেই স্কিলগুলোতে বা তার আচরণের বিভিন্ন জায়গায় যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা দিয়ে সোসাইটিকে এনরিচ করবে। একটা কথা দেখবেন, কান চোখ খোলা রাখলে স্কিল 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 স্কিল, এটাই আজকে কিন্তু এডুকেশনের শেষ কথা হয়ে যাচ্ছে। কিছু ছাত্রছাত্রী আমাদের থাকবে যারা মৌলিক বিষয় নিয়ে গবেষণা করবে,
এছাড়া মাস স্টুডেন্টস কিন্তু আজকে স্কিলের জায়গা তাকে রপ্ত করতে হবে তাকে এই ওয়ার্ল্ডে বেঁচে থাকতে গেলে। সেই কারণে স্কিল ডেভেলপমেন্টের উপর আজকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই। আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন রকম এডুকেশন কমিশন এসছে। এডুকেশন কমিশন কিসের প্রেক্ষিতে আসে? সোসাইটির ডিমান্ড থেকে এডুকেশন কমিশন তৈরি হয়। সময়ের সোসাইটির চাওয়া পাওয়া সীমা ভাবনা সবই বদলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনবাদের থিওরি আমরা জানি, সোসাইটিরও কিন্তু চাওয়া পাওয়া সবটা বদলায়, সময়ের প্রেক্ষিতে বদলে যায়। সেই কারণে সমাজের চাওয়া পাওয়া থেকে কি নতুন করে তৈরি হয় কি এডুকেশন কমিশন তৈরি হয়। আমরা জানি, আমরা সকলেই জানি, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করে এসেছি। তো এডুকেশন কমিশন কেন্দ্রীয়ভাবে নিযুক্ত হয়, রাজ্য সরকার নিযুক্ত করে। যেহেতু আমাদের এডুকেশন আমাদের দেশে কনকারেন্ট লিস্টে আছে, কেন্দ্র এবং রাজ্যে যৌথ তালিকাভুক্ত, ফলে এডুকেশনের ব্যাপারে দুক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা তারা গ্রহণ করে থাকে। 2020 সালে ভারত সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করেছিল, যে বর্তমান প্রেক্ষিতে আমাদের এডুকেশনের দিশা কি হবে। এই পলিসিটা আপনারা পাবেন এনসিআরটির ওয়েবসাইটে। গুগলে যাবেন, গুগলে গিয়ে এনসিআরটির ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 টাইপ করবেন, বেরিয়ে যাবে। এইটার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। এখানে অনেক কিছু আপনারা পাবেন, সেখান থেকে আপনার একটা বোধের জায়গা তৈরি হবে, আপনার কগনিটিভ ডেভেলপমেন্টটা ওই জায়গা থেকে তৈরি হবে। তো এখানে প্রচুর প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যে প্রিন্সিপালের উপর এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2-4টি প্রিন্সিপাল আমি উল্লেখ করব, যেটা আমাদের স্কুল এডুকেশনের ক্ষেত্রে মনে হয়েছে উল্লেখ করা প্রয়োজন, যেটা আমাদের বুঝতে সহজ করবে যে কি প্রিন্সিপাল। তারা বলছেন emphasis on conceptual understanding rather than rote learning and learning for exam. emphasis on conceptual understanding, বুঝতে পারছেন, ধারণার বিকাশ হচ্ছে কিনা, তার মধ্যে ধারণা তৈরি হচ্ছে কিনা। আমাদের মূল সূত্রে আলোচনা ডিআই সাহেব বেঁধে দিয়ে গেছেন যে ধারণার বিকাশ যদি না হয়, তার মধ্যে যদি কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানের ডেভেলপমেন্ট, যদি প্রয়োগটা তৈরি হলো না, প্রয়োগের ক্ষমতা তৈরি হলো না। প্রয়োগের ক্ষমতা কখনই তৈরি হয় না যখন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় না। যখনই আন্ডারস্ট্যান্ডিং যে মানুষের কোনো বিষয়ে যত কম, তার প্রয়োগ ক্ষমতা কিন্তু তত কম, তিনি প্রয়োগ করতে পারবেন না। ফলে এমফাসিস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাদার দেন রোড লার্নিং অ্যান্ড লার্নিং ফর এক্সাম। পরীক্ষার পড়ার জন্য নয়, বারবার মুখস্থ করার জন্য নয়, আমরা লার্নিংটা এমনভাবে পরিচালিত করব যাতে বাচ্চাদের মধ্যে কনসেপ্ট, ধারণা তৈরি হয়, বোধগম্যতা তৈরি হয়, সেটাকে প্রয়োগ করতে পারে। 2 নম্বর প্রিন্সিপালে কি বলছেন? 2 নম্বর না, আরেকটি প্রিন্সিপাল যেটা বলি, ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং টু এনকারেজ লজিক্যাল ডিসিশন মেকিং অ্যান্ড ইনোভেশন। লজিক অ্যান্ড ডিসিশন মেকিং, এটা কি ইম্পর্টেন্ট? আপনারা যারা আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে, হেডমাস্টার মশাই, একাডেমিক অ্যাজ গুড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আপনারা থেকে বুঝতে পারছেন যে লজিক্যাল ডিসিশন যদি আপনি মেক করতে না পারেন, কনক্লুড করতে না পারেন, তাহলে প্রশাসনিক বিষয়কে এগিয়ে নেওয়া যায় কিন্তু কঠিন হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ আউটকামস ভালো আসে না। তাহলে এই যে দক্ষতাটা, এই স্কিলটা তৈরি করতে হবে কিন্তু এডুকেশন ইনস্টিটিউশনে যখন থাকবে বাচ্চারা, তার মধ্যে যদি এই স্কিলটা আপনি ডেভেলপ করে দিতে না পারে, তাহলে জীবনের পদে পদে সে কিন্তু ধাক্কা খাবে। জীবনের কি পরিবারে, কি পারিবারিক জীবনে, কি ব্যক্তি জীবনে, কি তার সামাজিক জীবনে, সমস্ত জীবনে সে কিন্তু লজিক্যাল কনক্লুশনটা সে কনক্লুড করতে পারছে না, কনক্লুশন টানতে পারছে না। যে কি সিদ্ধান্ত হতো, লজিক্যাল কি, দেখা যাচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, সমস্ত সিদ্ধান্ত আবেগপ্রবণ ভাবে নিয়ে নিচ্ছে, লজিক নেই তার মধ্যে, সেটা সমস্যা তৈরি করছে। আর বলেছেন কি, লাইফ স্কিলস such as communication, cooperation, teamwork and resilience. The life skillsটা এমনভাবে করে তুলতে হবে বাচ্চাদের মধ্যে যাতে সে ক্যান ইজিলি কমিউনিকেট টু আদার্স, টু সোসাইটিস, সর্বত্র, সে সমাজের সর্বত্র যেটা কমিউনিকেট করতে পারে, এই স্কিলটা আমি ডেভেলপ করতে পারবো। যে কথাটা আমাদের ডিএ সাহেব বলছিলেন যে আমরা কিছু শিক্ষক পাই, আমি যার কাছে অঙ্ক করতাম
তিনি কিন্তু প্রাইমারি স্কুলের টিচার, আমি 10 অব্দি তার কাছে অঙ্ক করেছি, শিখেছি। তো কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে যদি বোধের জায়গাটা তৈরি না হয়, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না হয়, প্রচুর শিক্ষক আমরা জানি যারা তাত্ত্বিকভাবে প্রচুর জানেন, প্রচুর নলেজ, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কমিউনিকেট করতে পারছেন না, বাচ্চার ক্ষেত্রে বাচ্চার মতো করে পৌঁছতে পারছেন না, ফলে বাচ্চার লার্নিংটা হচ্ছে না। এখন জানবেন যে টিচিংটা কিন্তু কোনো গুরুত্বই নেই যদি আপনার লার্নিংটা না অ্যাচিভ করেন। ফিজিক্সের ভাষায় আমি যেটা বলি প্রত্যেকটা, যে ওয়ার্ক ডান তখন তুই হবে যদি আপনি প্রযুক্ত বল যেখানে প্রয়োগ করেছেন তার স্মরণ হয়। যদি স্মরণ না হয়, কাজ হয় না, ফিজিক্সের ভাষায় হয় না। ঠিক সেরকম আপনি যে টিচিংটা পরিচালনা করলেন, যে লেসনটা করলেন, সেই লেসনটার পর আপনার যদি কাঙ্ক্ষিত লার্নিং না হয়, তাহলে তো আপনার টিচিংটা সাকসেসফুল নয়। তাহলে এই কাঙ্ক্ষিত লার্নিংটা আমি পাচ্ছি না কেন? অ্যাজ এ টিচার আমার মধ্যে যে স্কিলগুলো ডেভেলপ হওয়ার কথা ছিল সেগুলো হয়নি স্কুল লেভেলে, আমরা যখন ছাত্র ছিলাম তখন ডেভেলপড হয়নি, তাহলে আমি তার কাছে পৌঁছতে পারছি না, তার মতো করে পৌঁছতে পারছি না, এই গ্যাপগুলো থেকে যাচ্ছে। অনেক ইনস্টেন্স আমরা পাই। এই কমিউনিকেশন স্কিল না থাকলে অনেক ছাত্রছাত্রী জানবেন আপনারা জীবনে রিটেন পরীক্ষায় দারুণ করছে, কিন্তু ভাইবা বসিতে গিয়ে দেখা যাচ্ছে সে কিন্তু কমিউনিকেট করতে পারছে না, ঘেমে এনে একাকার হয়ে যাচ্ছে। এরকম কিছু ছেলে পাবেন, তার কমিউনিকেশন স্কিলটা নেই, তার পার্সোনালিটি ডেভেলপ করেনি, তার সেলফ কনফিডেন্স নেই, এই স্কিলগুলো সে ডেভেলপ হয়নি। কারণ এই ডেভেলপমেন্টের সুযোগটা আমরা স্কুল লেভেলে করে দেই। তারপরে বলছেন এক্সটেন্সিভ ইউজ অফ টেকনোলজি ইন টিচিং এন্ড লার্নিং। এক্সটেন্সিভ টেকনোলজিকে আমাদের ইউজ করতে হবে আজ ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এটা এড়িয়ে গিয়ে আমরা তো এগোতে পারবোই না, আমাদের এই বয়সে এসে ব্যবহার না করে আমরা এগোতে পারছি না, চাই না চাই অনেক কিন্তু আমাদের করতে হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে কি, আমরা যেহেতু এই স্কিলটা আমাদের ডেভেলপমেন্ট হয়নি এতটা, আমরা কনফিউজড হয়ে যাই। আমরা এই টেকনোলজিকে যখন ব্যবহার করি, বিশেষ করে ফিনান্সিয়াল যখন ট্রানজাকশন করি, আমরা কিন্তু কনফিউজড। আমরা যারা এজে একটা বিশেষ এজে চলে এসেছি, আমরা কনফিউজড হয়ে যাই, কারণ আমাদের মধ্যে লার্নিংটা নেই, এই কনফিডেন্সটা আমাদের বিল্ডিং করেনি। আজকে যে বাচ্চা আসবে, তার বাচ্চার কিন্তু এই কনফিডেন্সটা যদি বিল্ডিং হয়ে যায়, নতুন জেনারেশনের যারা বাচ্চা দেখবেন আমাদের বাড়ির, আমাদের সন্তানেরা, ওরা অনেক বেশি কনফিডেন্ট। এই টেকনোলজিকে ব্যবহার করে তারা যে যোগাযোগটা করছে, তারা অনেক বেশি কনফিডেন্ট, তারা করতে পারছে। আমরা করতে পারছি না কেন? আমাদের মধ্যে স্কিলটা ডেভেলপ করেনি যখন করা দরকার ছিল, বা প্রয়োজন হয়নি। সময়ের জন্য, সময়ের প্রয়োজনে আজকে কিন্তু ওটা ডিমান্ড তৈরি হয়ে গেছে, এটা করতেই হবে আজকে। তারপরে দেখুন 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি বার হওয়ার পর আমাদের রাজ্য সরকার স্টেট এডুকেশন পলিসি 2023 তৈরি করলেন। সেখানে ওনারা অনেক রেকমেন্ডেশন করলেন, অনেক এইমস অবজেক্টিভস দিলেন। আমাদের স্কুল এডুকেশনের ক্ষেত্রে প্রাসঙ্গিক দু একটি এইমস আপনাদের বলি। দ্য মেন অবজেক্ট অফ টিচিং ইজ নট টু গিভ এক্সপ্লানেশন বাট টু নক অ্যাট দ্য ডোরস অফ দ্য মাইন্ড। আপনার কাজ আছে টিচার এক্সপ্লানেশন দিয়ে দেওয়ার নয়। আপনি ক্লাসে এক্সপ্লানেশন দেবেন না কোনো বিষয়ে, আপনি একটা সমস্যাকে এমনভাবে প্রজেক্ট করবেন, এমনভাবে বাচ্চাদের সামনে উপস্থিত করবেন যাতে বাচ্চারা এক্সপ্লেনেশন খোঁজে। তাহলে সেই ক্লাসরুম সিচুয়েশনটা আপনাকে এমনভাবে ক্রিয়েট হতে হবে যে বাচ্চাদের মধ্যে ইনকুইজিটিভনেস আসবে, তার মধ্যে আগ্রহ সঞ্চার হবে, সে খুঁজবে, হাতড়ে বেড়াবে, সে কমিউনিকেট করবে তার বন্ধুদের সঙ্গে, কমিউনিকেশন স্কিল আসবে, সে ডিসিশন মেকিং করবে। সে ডিসিশন মেকিংটা যদি লজিক্যাল না হয়, অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু ইন্টারফেয়ার দেন, তখন আপনি ইন্টারফেয়ার করবেন। তাহলে আপনার কাজ হচ্ছে অ্যাজ এ টিচার এমন একটা ক্লাসরুম সিচুয়েশন তৈরি করা যেখানে বাচ্চা খুঁজে বেড়াবে, হাতড়ে বেড়াবে যে এখান থেকে আমি কি শিখবো, এই জায়গাটা চাইছেন। এই জন্য বলছেন বাট টু নক এট দ্য ডোরস অফ দ্য মাইন্ড। আরো বললেন কি, জ্ঞান, দক্ষতা ও আচরণ সমৃদ্ধ উচ্চমানের শিক্ষার সুযোগ যা প্রত্যেকটি শিশুকে জীবনে সফল হওয়ার সাথে সাথে দেশের একজন গঠনমূলক নাগরিক হিসেবে তুলে ধরবে। এটা আমরা আগে জেনে এসছি, মূল্যায়নের ভাবনা থেকে এটা হয়ে এসছে। শিক্ষার মূল ধারার সাথে বৃত্তিমূলক শিক্ষার একটি যোগসূত্র গড়ে তোলা, এটা একটা এম আমাদের স্টেট এডুকেশন পলিসির। এবং ফোর্থ যেটা আমি বলবো,
দিয়ে আমার মানে এমসের জায়গাটা আমি থেকে সরে যাব। সেটা হচ্ছে শিক্ষার ধারা হবে হাইব্রিড। মূল শিক্ষার ধারাটি পঠন পাঠন কেন্দ্রিক হলেও শিক্ষণ প্রক্রিয়াটিকে সফল করার জন্য ডিজিটাল টেকনোলজি ব্যবহার করতে হবে। তাহলে মূল যে পঠন পাঠন কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের সঙ্গে, তার সাথে সাথে আমাদের কি করতে হবে, টেকনিক্যাল লার্নিং, ডিজিটাল লার্নিং এর জায়গাটা যেতে হবে। এটা হাইব্রিড পদ্ধতিতে শিক্ষার দ্বারা পরিচালিত হবে। আপনারা এই দুটো রেকমেন্ডেশন যখন জানলেন, এটা আপনারা পাবেন হায়ার এডুকেশনের ওয়েবসাইটে যদি যান, দিয়ে যদি ওখানে গুগলে গিয়ে ওখানে টাইপ করেন স্টেট এডুকেশন পলিসি 2023 পেয়ে যাবেন। এইখানের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন, তারা দেখবেন বিষয়টা আপনাদের কাছে অনেক প্রাঞ্জল হচ্ছে, অনেক সুবিধে হচ্ছে। তাহলে এই দুটো রেকমেন্ডেশন ফল হিসেবে আমরা কি পেলাম? আমরা ফল হিসেবে কিন্তু অনেক অ্যাক্টিভিটিজ এর মধ্যে দিয়ে চলে গেছি। আমরা হয়তো বুঝিনি যে অ্যাক্টিভিটিজ গুলো কেন এসে গেল। এই অ্যাক্টিভিটিজ গুলো এসে গেল কিন্তু অন রেকমেন্ডেশন অফ দ্য টু কমিটিজ। একটা হচ্ছে ইন কেস অফ সেন্ট্রাল লেভেল আর ইন কেস অফ স্টেট লেভেল। এই দুটো লেভেলের যে রেকমেন্ডেশন, তার এগেনস্টে যে ব্যবস্থাগুলো নেওয়া হলো, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা স্কুল লেভেলে আপনারা ইমপ্লিমেন্টেন করছেন, আমাদের মাধ্যমে, সরকারি শিক্ষার মাধ্যমে আপনারা ইমপ্লিমেন্ট করছেন। এরকম ধরুন অটল টিঙ্কারি ল্যাব, ওটা কিন্তু 2000 সালের আগে থেকেই পাওয়া যেত। 2000 সালের পর অটল টিঙ্কারি ল্যাবের উপর কিন্তু গুরুত্বটা অনেক বেশি দেওয়া হয়েছে, যেখানে বাচ্চারা ল্যাবে বসে বিভিন্ন রকম মডেল ডিজাইন করছে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে, কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে। এইরকম জায়গাটা তার তৈরি করে দিচ্ছে, হওয়ার সুযোগটা তৈরি করেছে। আইসিটি ল্যাব তৈরি হয়েছে আপনাদের প্রত্যেকটি স্কুলে, আইসিটি ইনস্ট্রাক্টর দেওয়া হয়েছে। এই কারণেই দেওয়া আছে তার ডিজিটাল টেকনোলজি বাচ্চারা ব্যবহার করতে শেখে, তাকে ওই ডিজিটাল টেকনোলজির ওয়ার্ল্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। যে কথাটা আমি বলছিলাম, যাতে তার জড়তাটা কেটে যায়, যখন পরবর্তী জীবনে টেকনোলজি সম্পর্কে আমাদের যে একটা জড়তা, ভীতি কাজ করে, সেইটা যেন সে কাটিয়ে ফেলতে পারে বিদ্যালয় স্তরে। ফলে এই কারণে আমাদের এন্ড থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আইসিটি ল্যাব এবং আইসিটি ইনস্ট্রাক্টর যারা আছেন, সেই আইসিটি ইনস্ট্রাক্টরকে যত সম্ভব অন্য কাজের সঙ্গে যুক্ত না করে বাচ্চাদের নিয়ে গিয়ে ল্যাবে গিয়ে যাতে এই যে ব্যবস্থা, নতুন যে ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল টেকনোলজি, তার সঙ্গে যত পরিচিত করিয়ে দিতে পারবে বাচ্চাটির ক্ষেত্রে, তত কিন্তু সুবিধা হবে ভবিষ্যতে তার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই বিষয়গুলো মাথায় রেখে দেখুন, আপনার এইচএস এর সিলেবাসে এর মধ্যেই যুক্ত হয়ে গেছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, আপনারা পড়াচ্ছেন, মেশিন লার্নিং পড়াচ্ছেন, রোবোটিক্স পড়াচ্ছেন, সায়েন্টিফিক কম্পিটিশন আজকে কিন্তু এইচএস এর সায়েন্সের সিলেবাস কারিকুলামে এসে গেছে। ধীরে ধীরে ওর মডেলগুলো আসবে, কিছু সমস্যা হচ্ছে আপনারাও লেখালেখি করছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। এইচএস কাউন্সিলও সে ব্যাপারে ওয়াকিবহাল আছে, তারা চেষ্টা করছেন বিভিন্ন মডেল দেওয়ার। এছাড়াও আরো যে অ্যাক্টিভিটিস গুলো এসে গেছে, সেই অ্যাক্টিভিটিজের লক্ষ্যগুলো তো যেটা বারবার বলা হচ্ছে, বিভিন্ন ধরনের স্কিল গুলো ডেভেলপ করা। কি অ্যাক্টিভিটি আপনারা করছেন? আপনারা 5 পলিসিজ করেন, আপনাদের স্কুলে 5 পলিসিজ কিন্তু ইমপ্লিমেন্টেড হয়। সেই 5 পলিসিজে কি আছে? গ্র্যাজুয়েশন সেরিমনি করছেন, মানে প্রত্যেকটা বাচ্চাকে আপনি রেকগনাইজ করছেন। একটি 5-এর ছেলে যখন মূল্যায়নের পর ক্লাস 6-এ উঠলো, আমি তাকে রেকগনাইজ করছি, ফলে তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করতে, তার মধ্যে আত্মসচেতনতা বোধ, আত্মানুভূতির ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়ছে, রেকগনিশনের একটা মূল্য পড়ছে, যে আমাকে রেকগনাইজ করছে স্কুল, আমাকে রেকগনাইজ করছে, আমার একটা যে উত্তরণ, সেই উত্তরণকে যে রেকগনাইজ করছেন, তার সেলফ কনফিডেন্সটা কিন্তু বাড়ছে। এইসব ভাবনা থেকে এগুলো কিন্তু এসছে। আপনারা কি করেন, ফরমেশন অফ হাউসের একটা কনসেপ্ট আছে, ফরমেশন অফ হাউস আছে, চাইল্ড ক্যাবিনেট আছে, দুটোকে যদি একসাথে ভাবেন, কি করছেন, গ্রুপ অফ লার্নার্স, একটা গ্রুপ তৈরি করছেন। সেই গ্রুপে কি করছেন, একজন ক্যাপ্টেন দিচ্ছেন, সে কি করছে, গ্রুপটাকে পরিচালনা করছে, প্রত্যেকটা গ্রুপের মেম্বার্স কি করছে, ডিসকাশন করছে, ফলে তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে, তারা ডিসিশন মেক করছে, বিভিন্ন ধরনের ডিসিশন হচ্ছে, ডিসিশনটাকে আবার কারেকশন করছে, কারেকশন করে করে কিন্তু সঠিক যেটা লজিক্যাল কনক্লুশনের দিকে যাচ্ছে। এবং আমরা যে